লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আরও একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করা যাক। ঘটনাটির নাম উনি দিয়েছেন ভাড়াটিয়া। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনার একজন পুরনো নিয়মিত শ্রোতা। Voot.com-এর প্রতিটি এপিসোড আমি গভীর মনোযোগ দিয়ে শুনি। রাতে লাইট বন্ধ করে হেডফোন কানে দিয়ে আপনার কণ্ঠ যখন শুনি একরকম নেশা হয়ে যায়। এটি আমার Voot.com-এ পাঠানো প্রথম ঘটনা, তাই ভালোভাবে না লিখতে পারার জন্য বা গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি আপনাকে আমার জীবনের একটি সত্য ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি 2018 সালের ডিসেম্বর মাসে ঘটেছিল। আজও মনে পড়লে গা শিউরে ওঠে। সালটা শেষ রাত। সিদ্ধান্ত নেই বাসা ছাড়ব, কিন্তু যে রাতে ঠিক করেছিলাম পরদিন যাব, সেই রাতটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত 3:10। একটা চাপা শব্দে ঘুম ভাঙে। এবার দেখি ঘরের ভেতরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। দরজার কাছে একটা ছায়া এসে দাঁড়ায়, তারপর আমার খাটের দিকে এগিয়ে আসে। আমি চোখ বন্ধ করে পড়ে আছি, কিন্তু টের পাচ্ছি কেউ পায়ের কাছে বসে আছে। হঠাৎ একটা ঠান্ডা হাত পায়ের ওপর হাত বুলিয়ে দেয়। আমি চিৎকার দিয়ে উঠে বসি, কিন্তু দেখি কেউ নেই। সকাল হতেই ব্যাগ গুছিয়ে বাসা ছেড়ে চলে আসি। আর কোনোদিন ওই এলাকায় ফিরেও যায়নি। আজও মাঝে মধ্যে রাতে জানালার দিকে তাকালে সেই লাল চোখ দুটোর কথা মনে পড়ে যায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা নিজেদের অজানা ও অন্ধকার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি। পছন্দ হলে আরও ঘটনা পাঠাবেন তিনি, এই জানিয়েই আফনান খান মিরপুর থেকে এই ঘটনাটি শেয়ার করেছেন এবং বিদায় নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এখনো শোনেননি প্রথম পর্বটি, অনুগ্রহ করে শুনে নেবেন। আত্মাবন্দি জাদু প্রথম পর্ব সম্পর্কে একটু মনে করিয়ে দিই। মনে আছে আফ্রিকার একটা ইলেকশনের কথা? সেখানে একজন ক্যান্ডিডেট যাকে সবাই চান কিন্তু প্রতিপক্ষ চান না, এবং তাকেই এই আত্মাবন্দি জাদু করে হকেজো করে দেয়া হয়। এবং তাকে সাহায্য করতে যে সমস্ত কবিরাজটা যান তারাও একে একে অসুস্থ হয়ে পড়েন, তাদেরও আত্মা বন্দী হয়ে যায়। মনে পড়ছে? শুনেছেন আত্মাবন্দি জাদুর প্রথম পর্ব? না শুনলে শুনে আসুন, তারপরে শুরু করুন দ্বিতীয় পর্ব। এখন চলুন সরাসরি দ্বিতীয় পর্বে যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত 29 জুন 2025 আমার পাঠানো আত্মাবন্দী জাদুর প্রথম পর্ব পড়ে শোনানোর জন্য প্রিয় রাসেল ভাইকে, গোলাম রাব্বি ভাই এবং ভূত.com-এর সকল টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আত্মাবন্দী পর্ব 2 অর্থাৎ শেষ পর্ব লিখতে যাচ্ছি। ঘটনার শুরুতে আমি সকল লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পর্বটি পাঠাতে বিলম্ব হবার জন্য, আর ঘটনাটি একসাথে না দিতে পারার জন্য, অর্থাৎ 2টি পর্বে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে আমি এতটা ব্যস্ত ছিলাম, শত চেষ্টা করেও একটু সময় বের করতে পারিনি ঘটনাটা লেখার জন্য। আমার এই ব্যর্থতাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি রাসেল ভাই ও ভূত.com-এর একজন একনিষ্ঠ ভক্ত ও একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি দুবাই থেকে। আত্মাবন্দির প্রথম পর্বে আমরা জেনেছি কেন অলিভারের আত্মা বন্দি করা হলো আর এই সমস্যার সমাধান কিভাবে হয়েছিল। প্রথম পর্বে আমি বলেছিলাম যে ফাদার উইলিয়াম কিভাবে জানলেন যে অলিভারের আত্মাকে কে বা কারা বন্দি করে রেখেছে, যেটা অন্যান্য কবিরাজরা জানতে বা জানাতে ব্যর্থ হয়েছিল। আর 4 জন কবিরাজ তো এই সমস্যার সমাধান করতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলেন। অবশেষে ফাদার উইলিয়ামের ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জানতে পারলেন ঘটনা কি ঘটেছে। কি সেই ভিন্ন প্রক্রিয়া সেটা এখন বলছি, তবে তার আগে একটা বিষয় জানা জরুরি। কে এই ফাদার উইলিয়াম যিনি এই সমস্যার সমাধান করেছিলেন? এই পর্বে আমি ফাদার উইলিয়াম সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের দিতে পারবো, যেমনটা আমি শুনেছি। তাছাড়া তিনি কি প্রক্রিয়ার মাধ্যমে অলিভারের আত্মা ফিরিয়ে আনলেন সেই প্রক্রিয়া সম্পর্কে জানবো। এছাড়া আপনাদের আরও কিছু অজানা তথ্য আমি জানাবো। চলুন শুরু করা যাক। বলছেন ফাদার উইলিয়াম। আমি ভালোবাসি। আমি বুঝতে শেখার পর থেকে একটা বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে আমার দাদা দীর্ঘদিন ধরে একটি সাধনা করে যাচ্ছেন। সাধনাটিও হচ্ছে পবিত্র আত্মার দর্শন পাওয়া ও পবিত্র আত্মার মাধ্যমে কাজ করা, যেটা প্রায় অসম্ভব। তবু আমার দাদা এই চর্চা নিয়মিত করে যাচ্ছেন। একটা সময় আমার দাদা বুঝতে পারেন যে তার অনেক বয়স হয়ে গেছে, আর তার সাথে যে স্বপ্ন আছে অর্থাৎ ম্যাজিক অফ হোলি স্পিরিট, সেটা এই বয়সে এসে আর সম্পন্ন করা সম্ভব না। তখন তিনি একদিন আমাকে তার কাছে ডাকেন আর আমাকে বলেন যে আমি যেন তার অধুরা অর্থাৎ অসম্পূর্ণ আশা পূরণ করি। দাদার মৃত্যুর পরে যেন এই পবিত্র আত্মার আরাধনা বা সাধনা করে যেন পবিত্র আত্মার সাহায্য লাভ করতে পারি। সেই থেকে আমার পবিত্র আত্মা নিয়ে কাজ করার জার্নি শুরু। দাদার মৃত্যুর আগে দাদা আমাকে এই বিষয়ে ক্রস বা মালাটা দিয়েছিলেন এবং দাদা আমাকে বলেছিলেন কিভাবে পবিত্র আত্মাকে ডাকতে হয়। দাদা বলেছিলেন এ দুটো জিনিস মানে এই তসবির মতো মালা অথবা ক্রস কোনো সাধারণ জিনিস না, এগুলো দাদার সারা জীবনের সাধনার ফল। দাদা বলেছিলেন তুমি পবিত্র আত্মাকে ডাকতে তখনই সক্ষম হবে যখন দেখবে একটি সমস্যার সমাধানের ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। ঠিক তখন তুমি এটি ব্যবহার করবে, আত্মাকে ডাকবে। তারপর তিনি পবিত্র আত্মাকে ডাকার প্রক্রিয়া শিখিয়ে দেন ফাদার উইলিয়ামকে। অনেকটা থমাস কার্লাইলের মতো গ্রেট ম্যান থিওরি। যখন কোনো ইনস্টিটিউট কাজ করে না, তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, আমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরে আমার দাদা পরলোক গমন করেন। তারপর কেটে গেছে 22টা বছর, আর আমিও দেশে বিদেশে খুঁজে বেরিয়েছি এমন কোনো কেসের সন্ধান যেখানে কোনো শক্তি কাজ করে না। যাই হোক, এক পর্যায়ে আমার মিলারের সাথে পরিচয় হয়। সে আমার সান্নিধ্যে আসে। এক পর্যায়ে আমি মিলারকে বলি আমার দাদা সেই অন্তিম ইচ্ছা যেটি আমাকে জানিয়েছিলেন সেই ইচ্ছার কথা। সবকিছু শুনে মিলার বলে তাদের দেশে অর্থাৎ নাইজেরিয়াতে এমন অনেক কিছু ঘটে যার কোনো সমাধান থাকে না। পৃথিবীর কোনো শুভ ও অশুভ শক্তি পারে না
সেই সমাধান করতে। এরকম অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। মিলারের কথা শুনে আমি সিদ্ধান্ত নেই নাইজেরিয়ায় আসব। তারপর আমি মিলার ও সবচেয়ে কাছের একজন সহযোগী, আমার সহযোগী, তাকে নিয়ে এখানে চলে আসি। এখানে এসে অবশেষে অলিভারের খবর জানতে পারি মিলারের মাধ্যমে। মিলারের মুখে সবকিছু শুনে আমি বুঝতে পারি আমিও এতদিন এরকম একটা কেসের সন্ধানেই ছিলাম যেটা আমার সাধনা সম্পন্ন করবে। সে রাতে আমি সবকিছুর খবর নিয়ে বুঝতে পারি যে হুরার কাছ থেকে অলিভারের আত্মা মুক্ত করে আনার সাহস ও ক্ষমতা পৃথিবীর কোনো জিনের নেই। কেন নেই সেটা একটু পরে বলছি। আর যেহেতু কোনো জিনের শক্তি এখানে নেই বা সকল শক্তি অসহায়, তাহলে এখানে পবিত্র আত্মা কাজ করবে বলে আমার বিশ্বাস ছিল। এভাবে আমি পবিত্র আত্মার সাহায্যে অলিভারের আত্মাকে মুক্ত করে আনি। আর এভাবে সম্পন্ন হয় আমার দীর্ঘ 22 বছরের সাধনা। আপনারা আমাকে টাকা দিতে চেয়েছেন, কিন্তু এই কাজে আমি কোনো টাকা নেব না, কেননা এটা আমার বড় সাধনা ছিল যা সম্পন্ন করতে পেরে আমি অনেক আনন্দিত। এখন বলছি কি, এই হুরা, এই পৃথিবীতে যত জিন আছে তার ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে মাটির নিচের জিন, পানির নিচের জিন ও মরুভূমির জিন। বাকি জিনদের তুলনায় এরা সবচেয়ে বেশি শক্তিশালী ও বদমেজাজি। আর এদের ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে পানির জিন। প্রিয় রাসেল ভাই, আপনি ভূত FM ও ভূত.com এসে কত কিছু জেনেছেন ও শুনেছেন। আপনি নিশ্চয়ই ইফরিত জিনের কথা জানেন, যারা অনেক শক্তিশালী ও বদমেজাজি হয়ে থাকে। আর আপনি নিশ্চয়ই জানেন এই ইফরিত জিনের বিশাল একটি অংশ গভীর সমুদ্রের তলদেশে বসবাস করে, আর কিছু থাকে মরুর উষ্ণ বালুর নিচে। ইফরিতের পাশে যখনই সেই কলসের ঢাকনা খুলে পানি নিতে যাবেন, তখন এরকম জাদু মূলত সেই ব্যাবিলন সভ্যতার সময় থেকে চলে আসছে। চুক্তিটা হচ্ছে দীর্ঘজীবী হোক এমডি মেহেদী হাসান, দুবাই, UAE। এই বলে মেহেদী হাসান তার ঘটনা শেষ করেছেন। আবারও বলছি, আপনারা যারা প্রথম পর্ব শোনেননি তারা প্রথম পর্বটি শুনে নিতে পারেন। দুটি পর্ব যদি একসঙ্গে শোনেন তাহলে হয়তো আপনাদের এই ঘটনাটি বুঝতে আরো সুবিধা হবে। আমরা এখন চলে যাব এমন কিছু ঘটনায় যে ঘটনাগুলো হয়তো আপনারা আগে শুনেছেন বা কখনোই শোনেননি বা বারবার শুনতে চান। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 227তম এপিসোডে। আপনারা আছেন বলে আজকে আমরা এই 227তম এপিসোড শব্দটি উচ্চারণ করতে পারছি। আল্লাহ তাআলার অসীম কৃপা এবং আপনাদের ভালোবাসা, সেই জন্য এগিয়ে যাচ্ছে ভূত.com। আশা করছি আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠিয়েছেন। আমি কয়েকদিন ধরে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা যাচ্ছিলাম। বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের রেজিনগর থেকে রায়হান এসকে বলছি। আমি একজন বি ফার্মেসির স্টুডেন্ট এবং এটা আমার মোবাইল নাম্বার। তিনি মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এটা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমরা হোয়াটসঅ্যাপে সাধারণত মেসেজ দেই না, আমরা মেইলেই রিপ্লাই পাঠাই, এটা জেনে রাখুন। এবং আপনারা ঘটনা পাঠালে অবশ্যই ইমেল চেক করবেন। যাই হোক, তিনি বলছেন যে আমি ভূত FM এবং ভূত.com এর খুব বড় ভক্ত। প্রতি রাতে না শুনলে ঘুম আসে না। ঘটনাটা আমার মা আর আমাদের বাড়ি কেন্দ্র করে। ইমেলটা একটু বড় হয়ে যাচ্ছে, সরি, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা 1। এই ঘটনা ঘটে যখন আমার বয়স 2 বছর। তখন একদিন আমার খুব শরীর খারাপ হয়, তাই আমি এবং আমার মা ডক্টরের কাছে গিয়েছিলাম ভ্যানে করে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই একটা দিঘি ছিল এবং পাড় দিয়ে অনেক খেজুর গাছের কাঁটা ছিল।
আমরা যেতে যেতে হঠাৎ আমাদের ভ্যানটা একটা হাওয়ায় ধাক্কা খেয়ে সেই দিঘিতে পড়ে যায়। আমি এবং আমার মা ভ্যানের চালক সেই দিঘিতে পড়ে যাই। আমার সেইভাবে কোনো ক্ষতি না হলেও আমার মায়ের পুরো শরীরে খেজুরের কাঁটা ঢুকে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরে আমার মা আমাকে বলেছিলেন যে একটা অনেক বড় অবয়ব আমাদের ধাক্কা দিয়ে দিঘিতে ফেলে দিয়েছে এবং সে নাকি মার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হেসেছে। ঘটনা 2, একদিন মা দুপুরবেলায় ছাদে কাপড় মেলতে যায়, তখন তাকে কেউ যেন ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। ঘটনা 3, একদিন আমার মা বাড়িতে ছিলেন না, তখন কোনো কারণ ছাড়াই আমাদের গোয়াল ঘরে আগুন লেগে যায় এবং 4টে গরু এবং 15টার মতো ছাগল পুড়ে মারা যায়। ঘটনা 4, একদিন আমি, মা এবং আব্বা আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি, তখন মা দেখতে পায় আমার পাশে কেউ যেন বসে আছে এবং হাসছে। তার বর্ণনায় তিনি বলেন সে দেখতে পুরো কালো এবং অনেক লম্বা, শরীর থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল। ঘটনা 5, আমার বোন একদিন গোয়াল ঘরে গিয়ে দেখে বিরাট একটা সাপ পুরো গোয়াল ঘর জুড়ে বসে আছে। সেটা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু আমরা যখন যাই তখন কিছু দেখতে পাই না। ঘটনা 6, আমার মা একদিন আমার নানির বাড়ি বেড়াতে যান, তখন একটা ফকির তাকে দেখে আমার নানিকে বলেন তোমার মেয়ের উপর জিনের ছায়া আছে, ওকে ধুলু ওঝার কাছে নিয়ে যাও। সেই দিন বিকেলবেলায় আমার মা এবং নানি সেই ওঝার বাড়িতে যায় এবং জানতে পারেন যে আমাদের বাড়িতে 3টে জিনের বসবাস, যারা 40 বছর ধরে আমাদের বাড়িতে বসবাস করছে। আমার দাদু ওখানে বাড়ি বানায়। আমাদের বাড়ির পেছনে বা পরে কারো বাড়ি নেই, পুরোই জঙ্গল। আমার দাদু যখন ওখানে বাড়ি বানায় তখন সেই জিনগুলো খুব রাগান্বিত হয় এবং প্রতি রাতে আমার দাদুকে স্বপ্নে ভয় দেখাতে থাকে। আমার দাদি মাঝে মাঝেই মাঝরাতে শুনতে পেত যে বাইরে কেউ গোঙানির মতো শব্দ করে কাঁদছে। আমাদের বাড়ির ছাদে প্রতি রাতে জিনগুলো দৌড়াদৌড়ি করে, আমাদের ভয় দেখায় এবং এও বলেন যে আমার মা বাড়িতে না থাকলে তারা আমাদের কোনো ক্ষতি করবে। এই কারণে আমাদের বাড়িতে আমার মা যখন ছিল না তখন রেগে তারা আগুন লাগিয়ে দেয়। মা আমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইলে জিনগুলো আমাদের ভ্যান উল্টে ফেলে দেয়। তারপর সেই ওঝা এও বলেন যে 3টে জিনের মধ্যে একটা ছেলে, একটা মেয়ে এবং একটা সাপরূপী জিন আছে যে তাদের বোন। তারপর সেই ওঝা আমাদের 4টে মাটির হাঁড়ি দেয় এবং সেগুলো আমরা আমাদের বাড়ির 4 কোণায় দিয়ে পুঁতে আসি। আমার বড় আব্বা আর আব্বা সেগুলোকে পুঁততে গেলে খুব বিপদে পড়েন, কারা যেন তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় বারবার আর গলা টিপে ধরে। তারপর মা দেখতে পান আমাদের বাড়ির পাশের কুল গাছটা খুব নড়াচড়া করছে, আশেপাশে কোথাও বাতাস নেই, শুধু ওই কুল গাছটাতেই যেন ঝড় বয়ে যাচ্ছে। মা দেখেন 5টা ছায়া সেই কুল গাছের ওপরে মারামারি করছে। তাদের সেই মারামারিতে আমাদের কুল গাছটি মাটি থেকে 100 মিটার দূরে গিয়ে পড়ে। তারপরেই সেই ওঝা আমাদের বাড়িতে আসেন এবং বলেন আর ভয় নেই, তার পোষা 2টো জিন সেই 3টে জিনের সাথে যুদ্ধ করে জিতে গেছে এবং সেই জিনগুলো কথা দিয়েছে আমাদের আর কোনো ক্ষতি করবে না, কিন্তু তারা আমাদের বাড়ি ছেড়ে যাবে না কখনো, কারণ এটা তাদের নিজেদের জায়গা। পরে এখানে এসে আমরা বসবাস শুরু করেছি। তারপর সেই ওঝা আমাদের বাড়ির চারপাশে 4টা ক্যাকটাস জাতীয় গাছ লাগিয়ে দিয়ে যান এবং বলেন আর কোনো সমস্যা হবে না। এমনকি আজ পর্যন্ত আমাদের বাড়ির ছাদে 3:30 বাজতেই মনে হয় কেউ নাচানাচি করছে, আর মাঝে মাঝেই আমাদের পোষা ছাগলগুলোর মধ্যে 1-2 ছাগল সেই জিনগুলো যেখানে থাকে সেখানে মরে পড়ে থাকে। তারা এখনো আমাদের বাড়িতেই আছে। এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। 227তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমরা পরপর 3টি ইমেল শুনলাম। এইবার তো আমাদের একটা আসলে কি বলবো যে ঘটনা শুনতেই হয়, যেটি কিনা
আপনারা বলতেই পারেন, যেটি কিনা একটা ইমেল না, অবশ্যই অডিও ক্লিপ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি অডিও ক্লিপে। আশা করছি যে আপনাদের এই অডিও ক্লিপটিও ভালো লাগবে। সাথে থাকবেন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার। আসে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে সে চিৎকার করে সেখান থেকেই মনে হয় চলে যায়। আমি তারপরে থেকে আর তাকে দেখতে পাই না। আমার মনে হয় সেই ছিল যে কান্না করত। আমার মনে হয় সেই ছিল যে প্রতিদিন এসে আমাদের রুমে এসে হাঁটাচলা করত। আমার মনে হয় সেই ছিল যে ছাদে হেঁটেছিল। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 আমাকে জানাবেন। অ্যান্ড রাসেল ভাই আশা করি যে এই ঘটনাটা সিলেক্ট হবে। আর তারপরে থেকে তিনি ফোন দিয়েছিলেন সেই নাম্বারে আর কোনোদিনও ধরে না। অ্যান্ড সেই বাড়িটা এখনো আছে। আমি অবশ্যই অবশ্যই আপনাকে একটা ফটো দেব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি 227তম এপিসোডে আরও একবার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। এবং আজকে এই 227তম এপিসোডে আপনারা যারা ঘটনা পাঠাতে চান ঈদের জন্য, তাদেরকে বলি আপনারা ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আশা করছি যে আপনারা ঈদের আগেই ঘটনা পাঠাবেন। আর আমাদের যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/russell.স্বাধীন। এই অ্যাড্রেসে আমাদের rjrussellbhoot.com ইউটিউব চ্যানেলটিও আপনারা খুঁজে পেতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভাইয়া আসসালাম পূরণ করে দিক। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। Bhoot.com এভাবেই এগিয়ে যাক। Bhoot.com-এর জন্য দোয়া রইল। আর আমার জন্য দোয়া করবেন ভাইয়া, যাতে এই ভর্তি পরীক্ষার 1 প্রশ্নেই উত্তীর্ণ হতে পারি, যাতে ভবিষ্যৎটা অন্যদের মতো রঙিন হতে পারে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আজকে এই ছিল আমাদের পরিবেশনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেখানে ঘটনা আসে, আপনার ঘটনাটি পাঠাচ্ছেন কবে? আমরা আজকের মতো বিদায় নেব। সামনে ঈদুল আজহা, নিশ্চয়ই আপনারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমিও প্রস্তুতি নিতে শুরু করেছি একটা ঈদের আর একটা আপনাদের ঘটনা শোনানোর। আমরা চাইবো যারা ঈদে বাড়ি ফিরবেন তাদেরকেও একটা এপিসোড উপহার দিতে, যদি পর্যাপ্ত ঘটনা পাই। আমরা চলে যাব আমাদের আজকের মতো ঘটনাগুলো এখানে শেষ, কিন্তু ফিরে আসবো ইনশাল্লাহ আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি Bhoot.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।